আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারফিন মিতু। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শাটডাউনে কর্মসূচির দ্বিতীয় দিনে থমথমে রাজধানীর অবস্থা। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সমাবেশ ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় আহতদের অধিকাংশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। সুমন তানভীর ও রায়হানকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন বিলাল হোসেন। দর্শক, এ সংক্রান্ত রিপোর্টটি আমরা দেখব একটু পরে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে শাটডাউনের দ্বিতীয় দিনে বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় যানবাহন ও বিভিন্ন স্থাপনায় আগুন দেয় আন্দোলনকারীরা। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থী সহ আহত অর্ধশত। এর আগে সকাল থেকে বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাশপুর সাইনবোর্ডে সকাল থেকে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে ভোরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে সিআইডি অফিস ও পাসপোর্ট অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। দুপুরে সাভারে ঢাকা আরিচা মহাসড়কে থানা স্ট্যান্ড ও সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুর বাস স্ট্যান্ড ও স্ট্যান্ড সংলগ্ন পুলিশ বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা। জুম্মার নামাজের পর সিলেট নগরীর বন্দরবাজারে স্বেচ্ছাসেবক দলের সঙ্গে পুলিশের সংঘর্ষে 2 সাংবাদিক সহ 10 জন আহত হয়েছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে 20 জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। কিশোরগঞ্জের ভৈরবের নিউ টাউনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহত হয় সাংবাদিক সহ অন্তত 30 জন। এ সময় প্রাইভেট কার ও 2টি মোটরসাইকেলে আগুন দেয় আন্দোলনকারীরা। ভাঙচুর করা হয় ট্রেনের বগি। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে বরিশালে আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন জেলায়। ডেস্ক রিপোর্ট, আরটিভি। দর্শক, ঢাকা আরিচা মহাসড়কের সর্বশেষ অবস্থা জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, এখন মহাসড়কের কি অবস্থা জানাবেন? আমি এই মুহূর্তে আছি ঢাকা আরিচা মহাসড়কের যে সাভার বাজার বাস স্ট্যান্ড, সে বাজার বাস স্ট্যান্ড সড়কের একটি পাশের ভবনেই আমি অবস্থান করছি। আমরা যেটা দেখেছি সকাল থেকেই মহাসড়কটি অলিখিত অবরুদ্ধ আর কি। এখানে কোনো গাড়ি চলাচল করছে না। কিছু টোকাই শ্রেণীর ছেলেবেলে মহাসড়কের বিভিন্ন স্থানে আমরা যেটি দেখেছি যে ওরা টায়ার আগুন দিয়েছে এবং বিভিন্ন মহাসড়ক টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে তারা মহাসড়ক অবরোধ করে রেখেছিলাম। চলাচল নেই বললেই আমরা তখন বলতে পারতাম। দুপুর নাগাদ আমরা যেটি দেখেছি যে দুপুর ঠিক জুম্মা নামাজের পরপরই টুপি পরিহিত মুসল্লিরা এবং বিভিন্ন স্লোগান, দলীয় স্লোগান দিয়ে তারা রাস্তা নামে। তখন আমরা এক পর্যায়ে দেখি যে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে, ধাওয়া পাল্টা দেওয়া হয়। সেখানে পুলিশ মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক করতে টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। তো সেটি আমরা লক্ষ্য করছি পুলিশের অবস্থান এবং সেই পুলিশ যেটি বলেছে যে এটি বিএনপি বা জামাতের সহিংসতা এবং তারাই মূলত এই মহাসড়ক অবস্থান নিয়ে তাদের সাথে পিকেটিং করছে, তাদের সাথে সংঘর্ষ বেঁধেছে এবং ইট পাটকেল নিক্ষেপ করছে এবং তাদেরকে সেই হটাতে তাদের পরিস্থিতি স্বাভাবিক করতেই তাদের সেই তারা তাদের রাবার বুলেট নিক্ষেপ করছে। তবে আমরা যেটি দেখেছি যে পুলিশের সাথে কিছু দলীয় ছেলেবেলেও যোগ দিয়েছে। আমাদের কাছে যেটি মনে হয়েছে যে হয়তো বা আওয়ামী সংগঠনের কোন বিভিন্ন সংগঠনের এরাও পুলিশের সাথে সম্পৃক্ত হয়ে এই মহাসড়কে যে অন্যরা যে করতেছিল আন্দোলনের নামে, যে মহাসড়কে পরিস্থিতি অশান্ত করছিল তাদেরকে প্রতিহত করতে তারা একযোগে কাজ করছে। এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি যে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এই পাটকেল নিক্ষেপ করছে, পুলিশও তাদের প্রতিহত করতে রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করছে। তো আমরা যেটি বলতে পারি মহাসড়ক সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় আছে এবং বিভিন্ন পয়েন্টে মহাসড়কের থানা স্ট্যান্ড, বাজার বাস স্ট্যান্ড, পাখিজা এবং আমরা যদি বলি রেডিও কলোনি এবং
প্রত্যেকটি পয়েন্টেই পুলিশ রয়েছে, পাশাপাশি আন্দোলনকারীরা বা মহাসড়কে অরাজকতা সৃষ্টিকারীরা তারাও অবস্থান রয়েছে। তারা বিভিন্ন অলিগলি থেকে পুলিশকে লক্ষ্য করে বা মহাসড়কের পরিস্থিতি অশান্ত করতে তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তো এই ছিল এখানকার ঢাকার একটা মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরিশালের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, চলমান আন্দোলন ঘিরে বরিশালের পরিস্থিতি কেমন দেখছেন? জি মিতু, আসলে ধন্যবাদ আপনাকে। যে পরিস্থিতি জানতে চেয়েছেন, সদ্য কিছুক্ষণ আগের যে ঘটনা, দুপুর 3টার দিকে বরিশাল বিএনপির কিন্তু একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচিটি তারা কেন্দ্রীয় কার্যালয় সদর রোডে না করে তারা বরিশাল ঢাকা মহাসড়কের যে সিএনবি 1 নম্বর পুল, সেখানে তারা এই সভাটা করার চেষ্টা করে। তখন কিন্তু বরিশাল মহানগর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে তাদেরকে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয় সেখানে, এবং সেখানে কিন্তু অন্তপক্ষে 10টি মোটরসাইকেলের মতো ভাঙচুর করা হয়, আমরা এমন তথ্য পেয়েছি। অপরদিকে আমি কিছুক্ষণ আগে খবর নিয়েছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে বিক্ষুব্ধ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বরিশাল পটুয়াখালী মহাসড়ক অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনের যেই ফটক, সেই ফটকের সামনে তারা অবস্থান নিয়েছে এবং সেখান থেকে সকল ধরনের যান চলাচল ইতিমধ্যে বন্ধ হয়েছে। আমরা দেখেছিলাম যে বরিশাল যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় টাউন হলের সামনে, সেখানে কিন্তু এই মানে অবরোধ করবেন কিংবা কোনো দ্বন্দ্বের সৃষ্টি হবে এই লক্ষ্যে কিন্তু বরিশাল মেট্রোপলিটন পুলিশের যারা রয়েছে সেখানে কিন্তু 4টি গাড়ি তারা অবস্থানে এবং শক্ত অবস্থানে নিয়েছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশ, কিন্তু কিছুক্ষণ আগে এই গাড়িগুলো কিন্তু সরে গিয়েছে। আর সদ্য যে তথ্যটি সেটি হলো যে হয়তো বা বরিশাল বিশ্ববিদ্যালয়ের যেখানে অবরোধ চলছে সেখানে সরকার দলীয় কোনো নেতা কর্মী সেখানে যেতে পারেন এমনটি আভাস আমরা পেয়েছি। আর দিনভর যেই তথ্যটি আমি এর আগেও জানিয়েছিলাম যে বরিশালে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা আমরা লক্ষ্য করিনি। গতকালকের পর এখন পর্যন্ত মোটামুটি চলছে, তবে বিএনপি এবং আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষের পর এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর নেই। হয়তো পরবর্তী সংবাদে জানাতে পারবো এখন বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচি তার পরবর্তী কি ফলাফল রয়েছে। মিতু, এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নাশকতা সমর্থন করে না শিক্ষার্থীরা। আন্দোলনের পরবর্তী করণীয় ঠিক করতে আজ রাতে নিজেদের মধ্যে আলোচনায় বসবেন সমন্বয়করা। আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আমি বলছি যে আমরা সমন্বয়করা আজকে রাতে বসে সিদ্ধান্ত নিব যে কি করব, আমরা এরপরের পদক্ষেপ নিয়ে আমরা সরকারের সাথে আলোচনার কথা বলি। গতকাল রাত থেকেই বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। বিটিআরসি বলছে রাজধানীর মহাখালীতে ডেটা সেন্টারে আগুন দেওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। ফলে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। প্রবেশ করা যাচ্ছে না ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটে। ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে নাগরিকদের। অনলাইন নির্ভর সব সেবা ও ব্যবসা বন্ধ রয়েছে। এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছে না গ্রাহকরা। বিকাশ নগদের মতো অনলাইন মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রয়েছে। স্বাধীনতার 52 বছরেও শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীর উপর নির্মিত হয়নি ব্রিজ। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন 3 গ্রামের প্রায় 30,000 মানুষ। নির্বাচন এলেই সেতু করার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে আর সেটি আলোর মুখ দেখে না। যোগাযোগ বিচ্ছিন্ন এ গ্রামে আত্মীয়তাও করতে চান না অনেকে। শেরপুর থেকে মুগনিউর রহমান মনির পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। একটি ব্রিজের অভাবে মূল উপজেলা থেকে বিচ্ছিন্ন শেরপুরের খরস্রোতার সোমেশ্বরী নদীর অপর প্রান্তের খারাবুড়া, পোড়াবাড়ি, কোচপাড়া সহ 3 গ্রামের মানুষ। ব্রিজ না থাকায় খেয়া নৌকাই একমাত্র ভরসা তাদের। বর্ষায় পাহাড়ি ঢলে নদী পারাপার আরও বিপজ্জনক হয়। এলাকাবাসীর সহায়তায় চাঁদা তুলে বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও পাহাড়ি ঢলে পানির তোরে ভেসে যায় সেটি। নদী পার হতে ঘটে নানা দুর্ঘটনা। শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য বাজারজাত সহ সব কাজেই ভোগান্তিতে পড়তে হয়। সংশ্লিষ্টদের কারো নজর না থাকায় নদীর কারণে হুমকিতে এলাকার একমাত্র ঈদগাহটিও। হাজার হাজার বাচ্চা মনে করেন স্কুলে যায় পড়তে, যখন পানি বেড়ে যায় স্বাভাবিকভাবে ওরা যেতে পারে না। অনেকদিন ওদের স্কুল মিস হয়ে যায়। এখানে একটা ব্রিজ অবশ্যই দরকার। মেয়ে আছে, ডিগ্রি পাস ছেলে আছে, বলে যে নদীর বলো কি বিয়ে সাথী দেয় না। আমরা এমন কষ্টে আছি, কয়ের শেষ নাই। পার হওয়ার সময় অনেক লোকজন মারা যায়, আমরা খুঁজেও পাই না। 52 বছর হয় এই অবস্থা চলতেছে, বোঝার নাই। বিভিন্নভাবে আমরা ভোগান্তি
বহন করি। গ্রামবাসীর দুর্ভোগ লাঘবে অনুমোদন পেলেই ব্রিজটি নির্মাণ করার কথা জানিয়েছে এলজিডি। নতুন করে আশ্বাস দিয়েছেন শেরপুর 2 আসনের সংসদ সদস্য। অলরেডি আমরা সাপোর্টিং রুরাল ব্রিজের আন্ডারে প্রস্তাব পাঠিয়েছি, অনুমোদন হলে আমরা যথাযথ ব্যবস্থা নিব। এটা আরও আগে হওয়া প্রয়োজন ছিল। মাননীয় সেতুমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন খুব দ্রুতই ব্রিজটা আমাদের হয়ে যাবে এবং টেন্ডার হবে অল্প সময়ের মধ্যে। আর প্রতিশ্রুতি নয়, মানুষকে একটু শান্তি দিতে দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি এলাকাবাসীর। সৈয়দা সামিয়া তামান্না, RTV। টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। স্থানীয় বাসিন্দারা জানান, দিনে রাতে এলাকা ভেদে 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে গরমে ভোগান্তিতে পড়তে হচ্ছে। পড়াশোনা ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের। এছাড়া উৎপাদন কমে যাওয়ায় লোকসানের মুখে কারখানা মালিকরা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বিদ্যুৎ এই আসে এই যায়। তীব্র গরমে অতিষ্ঠ টাঙ্গাইলের ঘাটাইলের বাসিন্দারা এমনটাই বলছেন। তারা জানান, ঘাটাইলের বেশ কয়েকটি গ্রামে 24 ঘন্টায় বিদ্যুৎ থাকছে মাত্র 6 ঘন্টা। মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে রাইস মিল ও শিল্প কারখানার উৎপাদন কমে গেছে। শ্রমিকরা বলছেন, পণ্য সরবরাহে আগের চেয়ে বেশি সময় লাগছে। এতে কমে গেছে আয়। 1 ঘন্টা দিলে 2 ঘন্টা দিতে পারে না। এই অবস্থায় আমাদের প্রোডাকশনের খুব সমস্যা হইতেছে। চতুর্দিকে ধান জমা হয়ে আছে, চাউল জমা হয়েছে, মানে আমরা ছাড়াই করতে পারি না। আমাদের ঠিকমতো সংসার চলতেছে না। কারখানা মালিকরা জানান, বিদ্যুৎ না থাকায় দিনে লম্বা সময় জেনারেটর চালু রাখতে হচ্ছে। এতে বাড়ছে উৎপাদন খরচ। শেষ পর্যন্ত যা যাচ্ছে ভোক্তার কাঁধে। এখানে আমাদের প্রোডাকশন নেমে এসে অর্ধেকেরও নিচে। সেক্ষেত্রে আমাদের শ্রমিকদের আমরা লেবার বেতন ঠিক মতো দিতে পারছি না। আমাদের 24 ঘন্টার মধ্যে প্রায় 15-16 ঘন্টা আমাদের জেনারেটর চালাতে হচ্ছে। ওয়াটার যারা দেয় তাদের কার্ডটা ঠিক মতো বুঝাই দিতে পারি না। এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেকটা বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। বর্তমানে এখনো 20 মেগাওয়াট আমাদের দৈনিক সর্বোচ্চ চাহিদা। সেই 20 মেগাওয়াটের বিপরীতে আমরা বরাদ্দ 10 থেকে 14 মেগাওয়াট বা 15 মেগাওয়াট পর্যন্ত আমরা পেয়ে থাকি, যার কারণে আমাদেরকে লোডশেড দিতে হয়। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন ঘাটাইলের বাসিন্দারা। সৈয়দ মাহমুদ, RTV। রাজধানীর বাজারে পণ্যের সরবরাহ কমায় বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। কয়েকদিনের ব্যবধানে মান ভেদে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকায়। বেড়েছে ব্রি আর আটা, স্বর্ণা ও নাজিরশাইল চালের দামও। সবজির দামও ঊর্ধ্বমুখী। কেজি প্রতি দ্বিগুণের বেশি বেড়ে বাজার ভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 থেকে 300 টাকা পর্যন্ত। প্রায় সব ধরনের মাছের দাম কমেছে বেশ খানিকটা। সেলিম মালিকের রিপোর্ট। স্বাভাবিকের তুলনায় শুক্রবার রাজধানীর কাওরান বাজারে ক্রেতার সমাগম বেশ কম। বিক্রেতারা বলছে, সরবরাহ কমেছে পণ্যেরও, তাই দাম কিছুটা ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। মিনিকেট বেচতাম আগে 66-67 টাকা, সেই মিনিকেট এখন 68-70 টাকা বিক্রি করা লাগে ভালো মানের। তারপর আটা আছে আপনার 54-55 টাকা। তারপরে স্বর্ণা আছে আপনার 50 থেকে 52 টাকা। বাজার ভরপুর সবজি থাকলেও বিক্রেতারা বলছে সরবরাহ কম, তাই দামও বেড়েছে বেশ খানিকটা। গেল কয়েকদিনে কেবল কাঁচামরিচের ঝাল বেড়েছে দ্বিগুণেরও বেশি। বাড়ছে মরিচের দাম। গত সপ্তাহে 1 কেজির দাম ছিল ধরেন 120 টাকা, এই সপ্তাহে হয়েছে 250-300 টাকা। বেগুন ছিল আপনার 80 হইতে 90 টাকা কেজি। বর্তমানে বেগুন হইলো আপনার 120 হইতে 130 টাকা কেজি গোলটা। আর হইলো যারা আপনার গাজর গেছে সপ্তাহে ছিল আপনার 140 থেকে 150 টাকা কেজি। বর্তমানে হইলো 170 থেকে 180 টাকা কেজি। আলুর দাম নতুন করে না বাড়লেও বেড়েছে দেশীয় ও ভারতীয় পেঁয়াজের দর। ইন্ডিয়ান আগে ছিল 95 টাকা, আজকে 100 টাকা। আর দেশি পেঁয়াজ ছিল আগে 100 টাকা, এখন ওই জায়গা 110 টাকা। মাছে রয়েছে কিছুটা স্বস্তি। ইলিশ সহ অন্যান্য মাছে কমেছে 200 টাকা পর্যন্ত। এই মাছ গত সপ্তাহে বেশি 2300-2400 টাকা কেজি, আর আজকে বিক্রি করতেছি 1800 টাকা কেজি। গুড়া চিংড়ি 650 টাকা কেজি, 600 টাকা কেজি। এটি আসলে 800 টাকা কেজি। গলদা চিংড়ি 1000 টাকা কেজি। বাইলা মাছ 800 টাকা কেজি, এটি আসলে 1200-1000 টাকা কেজি ছিল। চাহিদা কমায় কমেছে গরুর মাংসের দামও। 780 টাকা করে ছিল, এখন বর্তমানে 750 টাকা কেজি। কাস্টমার নাই বাজারের ভিতরে, বেচা কিনা নাই কা। তবে কেজি প্রতি 5 থেকে 10 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। গতকালকে ব্রয়লার বেচছি 65-70 টাকা কেজি, আর আজকে বেচতেছি 80 টাকা কেজি, 180 টাকা কেজি। পার কেজিতে 15 টাকা একদিনে বাইরে গেছে, কোনো মালের গাড়ি ঢুকতেছে না। সেলিম মালিক,
RTV ঢাকা। সপ্তাহের ব্যবধানে মেহেরপুরে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। প্রতি কেজি কাঁচা মরিচে 100 টাকা বেড়ে খুচরায় বিক্রি হচ্ছে 420 টাকা কেজিতে। দেশি পেঁয়াজ 5 টাকা বেড়ে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি রসুন বিক্রি হচ্ছে 180 টাকা আর আমদানি করা রসুন বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। তবে স্থিতিশীল রয়েছে সবজির দাম। পটল এবং ঢেঁড়স বাদে অন্যান্য সব সবজি বিক্রি হচ্ছে 40 টাকার উপরে। বাড়তি মাছ মাংসের দামও। আইন করার 22 বছরে নেই দৃশ্যমান বাস্তবায়ন, বরং পাল্লা দিয়ে কয়েক গুণ বেড়েছে ক্ষতিকর পলিথিনের ব্যবহার। তাহলে নিষিদ্ধ করে লাভ আসলে কাদের হয়েছে? আইনটি কার্যকর হলে পরিবেশের কি পরিবর্তন হতো? আইন বাস্তবায়নে তবে কি পরিবেশ অধিদপ্তরেরই গাফলতি রয়েছে? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন শাকিলা করিম। প্রতিদিনই ক্রেতা বিক্রেতাদের হাতে হাতে ছড়াচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যাগ। পাইকারি আর খুচরা দোকানগুলো থেকে পণ্য নিয়ে প্রকাশ্যেই ব্যবহারের পর ফেলা হচ্ছে যত্রতত্র। পরিবেশ সংরক্ষণ আইনে সংশোধনী এনে 2002 সালে পলিথিন উৎপাদন এবং বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়। এর প্রায় 2 যুগ পেরিয়ে গেলেও বাজারে গেলে প্রশাসনে এর কার্যক্ষমতা এবং দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কেননা নিষিদ্ধের আগে এবং নিষিদ্ধের পরে তেমন কোনো দৃশ্যমান পার্থক্য নেই। পরিবেশ অধিদপ্তরের কাছে এত বছরের হিসাব থাকার কথা থাকলেও আছে 2019 থেকে এখন পর্যন্ত। এতে পাওয়া যায় 2637টি অভিযান, 4433টি মামলা, 6,32,30,900 টাকা জরিমানা এবং আনুমানিক 2139.75 টন পলিথিন জব্দ এবং 170 জনকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান ও 16টি নিয়মিত মামলার তথ্য। বিকল্প ব্যবস্থা পেলে পলিথিন মুক্ত পরিবেশ চায় ভোক্তা বিক্রেতা উভয়েই। সব দোকানে পাইতেছে, কোনো ম্যাজিস্ট্রেট আসছে দেখতেছে, কিছু বলতেছে না। যদি বিকল্প ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু আমরা অবশ্যই সেটা ব্যবহার করতাম। ড্রেনের পানি প্রবাহ বন্ধ আজকে শুধু পলিথিনের কারণে। এদিকে হাজার হাজার কারখানায় দিনের আলোয় প্রকাশ্যে চলছে দূষিত পলিথিন উৎপাদন, যার সিংহভাগ কারখানার অবস্থান পুরান ঢাকায় এবং সেখানে গণমাধ্যমের যাওয়া এক প্রকার নিষিদ্ধ বলা চলে। পরিবেশবিদরা বলছেন পরিবেশ বাঁচাতে আইন প্রয়োগে দুর্বলতায় ধুঁকছে আইনের বাস্তবায়ন। যারা এই আইনকে তদারকি করার কথা তাদের জন্য এটা বরং একটা দুর্নীতির একটা ক্ষেত্র তৈরি হয়েছে। পলিথিনের জায়গাটা পুরোপুরি পাটের তৈরি ব্যাগের দখলেই থাকতে পারত যদি পাট ব্যবহার আইনটি আলোর মুখ দেখত। ছোট থেকে বড় সব জায়গার মধ্যেই আমরা পাটের ব্যবহার শুরু করি। বাজারেরই হোক, আমি ছোট 5 কেজি চাল কেনার জন্য হোক বা 2টা সবজি কেনার জন্য হোক বা বড় বড় বস্তা, চিনির বস্তা বলেন, চাউলের বস্তা বলেন, এগুলাতেও আমরা পাটের ব্যাগ আমরা ব্যবহার করতে পারি। এত সব আলোচনা যে পরিবেশ অধিদপ্তরকে ঘিরে সেখানকার মহাপরিচালক কথা বলেননি গণমাধ্যমে। বেশ কয়েকদিন যোগাযোগের চেষ্টার পর তার দপ্তরের সহকারী পরিচালকের মাধ্যমে কথা বলতে না চাওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন। বাস্তবতা বিবেচনায় পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ হয়তো সম্ভব না, তবে নিজেদের সচেতনতা বাঁচাতে পারে পরিবেশের সুরক্ষা। শাকিলা করিম, RTV ঢাকা। শাটডাউনের কর্মসূচির দ্বিতীয় দিনে থমথমে রাজধানীর অবস্থা। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় আহতদের অধিকাংশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সুমন তানভীর ও রায়হানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন বিল্লাল হোসেন। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ঐক্য সমাবেশকে ঘিরে শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বিএনপির কর্মীরা। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করে পুলিশ। তো আমি একজন গণতন্ত্রের কর্মী, আমি মনে করি যে গণতন্ত্রের বিজয় হবে ইনশাল্লাহ, এবং যাই হোক আমার উপর দিয়ে আমি আমার নীতি এবং আদর্শ বিন্দুমাত্র বিচ্যুত হবে। কোটা সংস্কারের দাবিতে শাটডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। রামপুরা এলাকায় পুলিশের সাথে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। গুলশান বাড্ডা লিংক রুটেও দিনব্যাপী চলে সংঘর্ষ। এ সময় 2 জনকে আটক করে পুলিশ।
মহাখালী ও যাত্রাবাড়ির পাশাপাশি মোহাম্মদপুর এলাকাতেও সংঘর্ষ হয়। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। যাত্রাবাড়িতে পুলিশ সদস্য সহ অনেকে আহত হয়। এদিকে রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিএনপি ও আওয়ামী লীগকে নিজ কার্যালয়ের সামনে করার অনুমোদন দিয়েছে ডিএমপি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। জেলা সংবাদে পর্যন্ত সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ 6:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।